আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইরানের সামরিক উত্থান ও ইসরায়েলের পিছটান। সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমরা নজর রেখেছি, সে নিয়ে আজকে আলোচনা। মূলত যে ইরান সামনে এগিয়ে আসছে, তাদের সামরিক শক্তির প্রকাশ ঘটেছে, এ সম্পর্কে ইরান সম্পর্কে জানার আগ্রহ হয়েছে অনেকেরই। ইরান সম্পর্কে একটু তথ্য না দিলেই নয়। ইরানের রাজধানী হচ্ছে তেহরান, রাইসি হচ্ছে প্রেসিডেন্ট, আর সর্বোচ্চ যে নেতা তিনি হচ্ছেন খামেনি হিসেবে আমরা জানি, আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। ইনি ধর্মীয় নেতা। আর ইরান মূলত ইসলামী প্রজাতন্ত্র হিসেবে সকলে জানে এবং তাদের সংবিধানে এটাই বলা হয়েছে। এটি পৃথিবীর সপ্তদশ বৃহত্তম রাষ্ট্র, মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। এর আয়তন হচ্ছে 16,48,195 বর্গ কিলোমিটার, অনেক বিশাল রাষ্ট্র। এখানে বলে রাখি যে এই বিশাল রাষ্ট্রের জনসংখ্যা অনেক নয়, অত ঘনবসতি নয়, কিন্তু তাও বিশ্বের 17তম সর্বাধিক জনবহুল দেশ এটি। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র এবং দীর্ঘদিন ইসরায়েল তাকে সামরিক শক্তি হিসেবে নিজেকে প্রকাশ করত, কিন্তু বর্তমান পরিস্থিতিকে ইরান সামনে চলে আসছে। সুতরাং ইরানকে নিয়ে আমরা একটু কথা বলি। বিশ্বম্যাপে ইরানের অবস্থান সম্পর্কে আমরা একটু লক্ষ্য করি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইরান পারস্য উপসাগরের পাড়ের একটি দেশ, পার্সিয়ান গালফ বলা হয় ইংরেজিতে। তার পশ্চিমে হচ্ছে সৌদি আরব, কুয়েত, ইরাক এবং ইয়েমেন, ওমান, এই দেশগুলো, এবং ইউনাইটেড আরব আমিরাত। আর তাদের পূর্বে রয়েছে আফগানিস্তান এবং পাকিস্তান, তুর্কমেনিস্তান, এই দেশগুলো। একটু লক্ষ্য করলে দেখি যে ইরানের যে পার্সিয়ান গল্ফ এবং ওমান উপসাগরের কাছাকাছি যে জায়গাটার নাম হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী দিয়ে এই পারস্য উপসাগরে ঢুকতে হয়। একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গা দিয়ে 25% তেল, বিশ্বের তেল এখান থেকে সরবরাহ হয়। এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেটা কিন্তু তাদের কাছাকাছি অবস্থিত। আরব সাগর, ওমান সাগর এবং পারস্য উপসাগর, এই তিনটা খুব কাছাকাছি। তাহলে এই হরমুজ প্রণালী লাল চিহ্নিত করা আছে। এখানে আমরা আরেকটু আরব সাগরে দেখি যে ইয়েমেনের পাশ থেকে যে লাল চিহ্ন, যেটা বাবেল মান্দব, সেটা দিয়ে লোহিত সাগরে প্রবেশ করে। আমরা এটা লোহিত সাগরে যে লড়াই হচ্ছে হুতিদের সাথে, হুতিরা মোটামুটি অবরোধ করে রেখেছে বলা যায়। আর লোহিত সাগরের ঠিক উত্তর পাশে যে মিশরের কোনায়, ওখানে দেখি যে সুয়েজ খাল, সেখানেও মুসলিমদের। তাহলে এই জায়গাগুলো মূলত মুসলিমদের। এমন একটি জায়গা, ইরান তো প্রাকৃতিক গ্যাস এবং তেল, বিশেষ করে তেল রপ্তানিকারক দেশ। সারা বিশ্বে অবরোধ করে রেখেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ, কিন্তু তার উপরও সবচেয়ে বেশি তেল রপ্তানি করে তাদের আয়। মূলত চীনের সাথে তাদের বাণিজ্যটা অব্যাহত আছে বিধায় তার সহজ হয় তেল রপ্তানিতে। এই যে আল্লাহ ক্ষমতা দিয়ে দিছে তাদের সম্পদ, তেল, গ্যাস, এই বিষয়গুলো এই কারণে তাদের আসলে দমিয়ে রাখতে পারে না। অর্থনৈতিকভাবে তারা অনেক শক্তিশালী হয়ে রয়েছে, কিছু করার নেই যুক্তরাষ্ট্র। এখানে আরব সাগর, ওমান সাগর, পারস্য উপসাগর কিংবা লোহিত সাগর খুব কাছাকাছি, সব জায়গায় ইরানের খুবই প্রভাব আছে। কারণ লোহিত সাগরের পারে তাদের যে ইয়েমেনের হুতিদের, তার যে সাপোর্টার সেখানে রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তারা নিজেরা আছে পারস্য উপসাগর, ওমান সাগরে। হরমুজ প্রণালীটা টোটালি তাদের নিয়ন্ত্রণে। হরমুজ প্রণালী যে বন্ধ রাখা হয়, আমরা দেখছি যে সাম্প্রতিক যে ইরানের আক্রমণের শুধুমাত্র সাউন্ড শোনা গেছে, তাতে প্রায় 2% শেয়ার বাজারে ধস নামছে বিশ্বের। অর্থাৎ যদি যুদ্ধ লাগলে এখানে বড় ধরনের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে সারা বিশ্বে, যার প্রভাব পড়বে।
তো সেই কারণে এই শক্তিটা তার কাছে থাকার কারণে, তার এরিয়া থাকার কারণে তারা অনেক সহজে অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পারস্য এবং রোম সাম্রাজ্য দুটি পরাশক্তি ছিল। বর্তমান প্রেক্ষাপটে সবাই সেই জিনিসটি স্মরণ করছে, যদিও তাদের আকীদা নিয়ে অনেকের প্রশ্ন আছে যে শিয়া তারা কীরকম। যাই হোক, সেটা আমাদের বিষয় আলোচনা। আজকের যে বিষয় আলোচনার যে তাদের যে শক্তি, বর্তমান প্রেক্ষাপটে 1 এপ্রিল ইরানের কনসুলেট অফিসে আক্রমণের পরে ইসরায়েল কর্তৃক যে নতুন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। 13 এপ্রিল রাতে আবার ইসরায়েলের উপর যে ভয়াবহ আক্রমণ করেছে, প্রায় 3 শতাধিক ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল, সুপারসনিক মিসাইল দিয়ে তারা আক্রমণ করেছে, যা অকল্পনীয় ছিল ইসরায়েলের কাছে। সেটা একটি ভয়ঙ্কর একটা বিষয়, তাদের অভিজ্ঞতা। তারা নিজেদের এত প্রচার করতো যে তারা কত শক্তিধর। আসলে তারা পারে ওই যে যাদের অস্ত্র নেই, গাজা অথবা হামাস, তাদের উপরে আক্রমণ করতে, কিন্তু বাস্তবে এই যে অবস্থা দেখে তারা অবাক হয়ে গেছে। তারা এই সামরিক শক্তির সাথে পরিচিত ছিল না। এমনকি তাদের যে F-35 যুদ্ধ বিমানের যে বিমানবন্দর, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, পরমাণু কেন্দ্র অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে কথাগুলো বলছি যে সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পরাশক্তি ছিল, এখন আবারও অনেকটা এই অঞ্চলের পরাশক্তির মতোই হয়েছে। এবং এখানে যে বর্তমানে যে দুটি শক্তি, একটি হচ্ছে রোমান সাম্রাজ্য, এটা মূলত খ্রিস্টান সাম্রাজ্যকে বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রোমান সাম্রাজ্য ছিল মূলত বাইজেন্টাইন, যে আমরা বলি বাইজেন্টাইন, কনস্টান্টিনোপল কেন্দ্রিক। সেটা তাদের প্রধান ছিল, নগর ছিল কনস্টান্টিনোপল, যা এখন বর্তমানে ইস্তাম্বুল হিসেবে তুরস্কের ভিতরে আছে। তো সূরা রোম নিয়ে একটি সূরাও আছে। এখানে বলে রাখে ভালো যে রোম তো খ্রিস্টান বলতে আমেরিকাকে বোঝায়। বাস্তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমেরিকার অস্তিত্ব ওইভাবে রোম হিসেবে চিহ্নিত করা হয় না। তো এই যে কনস্টান্টিনোপলের সময় যে রোমান সাম্রাজ্য, সেই রোমান সাম্রাজ্য পরবর্তী 2টা অংশে বিভক্ত হয়েছে চিন্তাধারা, আদর্শের ভিত্তিতে। একটা হচ্ছে ইস্টার্ন, আরেকটা হয়েছে ওয়েস্টার্ন। তো ওয়েস্টার্ন যারা, সেটা হয়েছে এই যে ইউরোপীয় ইউনিয়ন এবং বিশেষ করে আমেরিকা কেন্দ্রিক যে ক্যাথলিক, যেটার প্রধান হচ্ছে ভ্যাটিকান সিটি, যেটা রোমে আছে বর্তমানে। আর যে কনস্টান্টিনোপল ছিল, যে কনস্টান্টিনোপল হাদিসে যেটা কুস্তুনতুনিয়া বলা হয়, সেটা তুরস্কের। সেটা হচ্ছে অর্থোডক্স খ্রিস্টানদের বা অর্থাৎ বাইজেন্টাইনদের জায়গা। সেখানে বর্তমান যে রাশিয়া, সেটা সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা। তাদের চিন্তাধারা অর্থোডক্স খ্রিস্টানদের চিন্তাধারা, এবং অনেকটা ধর্মভীরু তারা, এবং তাদের সেখানে সমকামিতা সহ অনেক বিলগুলো তারা উত্থাপন করে না। ধর্মের দিক থেকে তারা পছন্দ। আরেকটা বিষয় আমাদের চিন্তা করতে হবে যে ইহুদিদের সাথে যাদের বন্ধু, সেই খ্রিস্টান অংশটার সাথে আমাদের শত্রুতা চিরকালই থাকবে। কিন্তু যে ইহুদিদের বিরোধিতা করে এমন, এবং যারা খ্রিস্টান ধর্মের প্রতি অনুরাগী এবং অন্য ধর্মকে শ্রদ্ধা করে, রাশিয়া সেরকম একটি দেশ, অর্থোডক্স খ্রিস্টানের একটি দেশ। সেই দেশের সাথে আমাদের যে কি ভবিষ্যতে কী হবে, সেটা আমরা আলোচনায় আনব। সম্প্রতি যে 1 এপ্রিল ইরানের কনসুলেট অফিসে ইসরায়েলের আক্রমণের পরবর্তীতে যে ঘটনা ঘটছে, সেই হিসেবে আমরা দেখি যে নতুন শক্তির আত্মপ্রকাশ ঘটেছে। 1 এপ্রিল ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলা হলো। এরপর 13 এপ্রিল রাতে ইরানের ভয়াবহ মিসাইল ড্রোন হামলা হলো, যেটা আগে চিন্তা করেনি কল্পনা। এবং 19 এপ্রিল এর জবাব দিল দুর্বলভাবে ইসরায়েল, ড্রোন হামলা করলো, 3টে ড্রোন নামিয়ে দিল ইরান। এ বিষয়ে প্রচারে মিডিয়াগুলা একটু বিভ্রান্তিকর, সবাই মানে প্রকাশ করতে চায় না ইরান বা ইসরায়েল বা আমেরিকা তারা একটা গোপনে কিছু আলোচনা করছে কিনা, এ নিয়ে একটা সন্দেহ দেখা দিয়েছে। কিন্তু যদিও ইসরায়েলের দুর্বল ড্রোন হামলায় বোঝা গেছে যে তারা ইরানের শক্তিকে মেনে নিয়েছে। আসলে তারা এখন তাদের সাথে লড়াইয়ে এই সম্প্রতি যেতে চায় না একা।
তাদের সাথে লড়াই করতে গেলে আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়ন অনেক দেশকে সাথে নিয়ে পরিকল্পিতভাবে লড়াই করতে হবে। আগে ভেবেছিল যে তারা একাই যথেষ্ট, আসলে তো ইরানের শক্তির কাছে তারা কিছুই নেই, কিছুই নয়, তারা সেভাবে বুঝলো। বিশেষ করে আমরা সম্প্রতি দেখলাম যে সাইবার অ্যাটাক করলো, তাতেও তাদের সামরিক সদর দপ্তর থেকে যে ডাটাগুলো নিয়ে গেছে ইরান, তাতে দেখা গেছে যে সাইবার আক্রমণের দিক থেকেও তারা অনেক শক্তিশালী, তাদের তথ্য প্রযুক্তি অনেক শক্তিশালী। তা আমরা যে ডাটা দেখি তাতে দেখি যে ইরানের অবস্থান 10, আসলে 10 কি এখন দেখা যায় তাদের যে শক্তি তাদের 10-এর উপরে তারা চলে আসছে। তাদেরা এই ইনফরমেশন টেকনোলজিতে ইরানের উপরে ভাবতো, কিন্তু সেখানেও তারা ধরা খেয়ে গেছে। তো এবং তাদের সুপারসনিক মিসাইল আছে যা খালি শুধুমাত্র রাশিয়া দেখাতে সমর্থ হয়েছিল, এখন ইরানও সেটা শো করেছে। এবং তাদের যে ড্রোনের শক্তি সেটা তো আমরা দেখিয়েছি যে রাশিয়াকে তারা ড্রোন দিয়েই বাঁচিয়ে রেখেছে, বলা যায় 1000 ড্রোন সেখানে দিয়েছে। সেই যে শক্তি তাদের ড্রোনের মাধ্যমে সে আক্রমণ করতে সক্ষম, অনেক শত শত, শুধু না হাজার হাজার ড্রোন তারা উৎপাদন করতে পারে। এবং মনে করা হয় যে তাদের পরমাণু শক্তি রয়েছে, শুধুমাত্র সেটা টেস্ট করে দেখানো বাকি আছে, এইরকম একটা পর্যায়ে তারা চলে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা পরাশক্তির মতোই অনেকটা এই পারস্য শক্তি আসছে। তো এখানে তাদের শক্তিটা কোথায়? সৌদি আরবের কাছাকাছি যে হুতিরা, ইয়েমেনের হুতি, সেটা যে লোহিত সাগরের এক পারে হুতি, আরেক আমরা দেখছি যে সেখানেও তারা ইরানপন্থী। যদিও একটু বলে রাখি, হুতিরা মূলত 3টি গ্রুপ তো শক্তিশালী শিয়াদের ভিতরে, তার ভিতরে এই জায়েদি গোত্রটা মূলত হুতি। এরা সুন্নাতে আল জামাত আল সুন্নিদের কাছাকাছি একটা গোত্র, শিয়া হলেও কাছাকাছি একটি ভালো গোত্র, যেটা যে কোনো সময় তাদের ত্রুটিগুলো তাদের কারেকশন হতে পারে। আর আমাদের ইরানের ক্ষেত্রে যেহেতু আমাদের অনেকগুলো কথা, তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহু, এদের হাদিস মনে করেন। অনেক বিষয়গুলো আছে আকীদার বিষয়, এবং তার খুতবায় আলী রাদিয়াল্লাহুকে স্মরণ করা, অনেক বিষয়গুলো আছে বিতর্কিত। সেই কারণে অনেকেই তাকে এদের এভাবে মুসলিমদের সাথে গণ্য করতে চায় না। কিন্তু আমাদের কথা হচ্ছে আল্লাহ কাকে দিয়ে কিভাবে শক্তিকে দমন করবে, যে শত্রু অত্যাচারী শক্তিকে দমন করবে, সেটা আল্লাহই ভালো জানেন। তো যেহেতু ইসরায়েলের সামনে ইরানের শক্তি প্রয়োজন ছিল, আর ইরানের চিন্তাটা হচ্ছে যে আমি আমার শক্তিকে প্রকাশ করব, সেটা সে সক্ষম হয়েছে এই আক্রমণের কারণে। তিনি সুযোগ পেয়ে গেছে, গাজা কেন্দ্রিক যে সেন্টিমেন্টটা সেটা তিনি কাজে লাগিয়েছেন। গাজার সমর্থন করার কারণে, ফিলিস্তিনদের সমর্থন করার কারণে আরব শক্তিগুলা তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না, এবং সারা বিশ্বের মুসলিমরাই তাদের সাপোর্ট দিচ্ছে, এটাই সবচেয়ে বড় কারণ। এবং সেই কারণে সে অনেকগুলো প্রক্সি বাহিনী তৈরি করছে। লেবাননে হিজবুল্লাহ, ইরাকে তাদের গোত্র আছে, ইয়েমেনে তাদের সাপোর্টার আছে। তারা এই যে প্রক্সি বাহিনী করে এমনভাবে ইসরায়েলকে ঘেরাও করে রেখেছে, এবং তাদের সাথে প্রযুক্তি অস্ত্র দিয়ে তাদের এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, তো ইসরায়েল একের ফাঁদে পড়ে গেছে। এই অবস্থায় সে সুযোগ পেয়ে গেছে যে 1 এপ্রিলের কনসুলেট অফিসে আক্রমণ। আমরা জানি যে সকল নিয়ম, কূটনীতিক নিয়ম নীতি সব তারা ভঙ্গ করেছে, কারণ রাষ্ট্রদূতের কার্যালয় বা কনসুলেট অফিসে আক্রমণ করা মানে ওই দেশের সাথে লড়াই করা শামিল। এখানে বড় ধরনের ভুল করেছে। ইসরায়েল ভেবেছিল তার শরীরে কে আক্রমণ করবে। আমেরিকা তার বন্ধু, তার প্রযুক্তিতে, তারা অস্ত্রে তারা সমৃদ্ধ, কারো সাহস নেই। বাস্তবে এই সুযোগটা কাজে লাগিয়েছে ইরান, এবং প্রায় 3 শতাধিক, প্রায় কেউ কোথাও কোথাও আছে 700-র উপরে বলা হয়। যাই হোক, 3 শতাধিক এটা স্পষ্ট, 100-র উপরে ব্যালিস্টিক মিসাইলই আছে। এখানে তারা প্রায় 200 ড্রোন এই আক্রমণ করেছে। তাদের ভয়াবহ ক্ষতি হয়েছে, যেটা প্রকাশ হচ্ছে ধীরে ধীরে। তারা প্রকাশ করতে চায় না, এটাই তাদের দুর্বলতা, কেউ প্রকাশ করতে চায় না। এই কারণে তারা সামরিক শক্তি হিসেবে সে আত্মপ্রকাশ করেছে এবং সকলকে শো করেছে, আমি শক্তি, আমাকে টাচ করো না, এবং আমার পরমাণু শক্তিও আছে। এই কথাগুলো বলে সে অবস্থা নিয়েছে, এবং আন্ডারগ্রাউন্ডে
আমেরিকার সাথে তাদের আলোচনা হচ্ছে, বড় শক্তিগুলোর সাথে আলোচনা করছে, মানে তাকে স্বীকৃতি অলরেডি তারা অনেক দূর চলে গেছে। এই জন্য সে আর যুদ্ধে আগ্রহী না এবং এই ব্যাপারে তার গোপন করছে, অনেক তথ্য তারা গোপন করছে। এখন ফিলিস্তিন কেন্দ্রিক তার যত না ভালোবাসা, তার সে কথা হয়েছে আমার সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে হবে, ইসরায়েল আমার শত্রু, ইসরায়েলকে সাইজ করতে হবে, আর ইসরায়েলকে সাইজ করতে পারলে সবাইকে আমাকে গণ্য করবে, আমাকে সম্মান করবে, আমার প্রভাব থাকবে, সেই কাজটা তাদের মনে হয়েছে। এখন আমাদের দেখার বিষয়, যদি তারা ফিলিস্তিনের প্রতি আগের ভালোবাসাটা শো না করে তাহলে তাদের স্বার্থের কথা আমরা ভাবতে পারি, কিন্তু এই পর্যন্ত তাদের আমরা সমর্থনই দিয়ে যাব, কারণ ফিলিস্তিন সহ যে মুসলমানদের যে অধিকার বাইতুল আকসা, সেখানে তাদের অনেক ভূমিকা এখানে আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত। এই কারণে আমরা যাই বলি যে ইসরায়েলের উপরই ইরানের ভয়াবহ যে হামলা, এরপর তে সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। আমি নেক্সট একটি ভিডিও তৈরি করব যেখানে আমরা বলবো যে শেষে মুসলিমদের সাথে একটা সন্ধি হবে, তার পরবর্তী যুদ্ধ হবে, এ নিয়ে মুসলমানদের কী করণীয় এই বিষয়ে আমি আলাদা ভিডিও করব। আজকে এই পর্যন্তই আমরা আলোচনা করব যে ইসরায়েলের যে একটা খারাপ ভূমিকার কারণে ইরানের আত্মপ্রকাশ করতে সহজ হয়েছে এবং মুসলিম একটা শক্তি হওয়ার কারণে মধ্যপ্রাচ্যে একটা ব্যালেন্স আসবে চিন্তাভাবনা করছে যদিও, কিন্তু বাস্তবে এই বায়তুল আকসা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে তাদের নিরাপত্তা সংরক্ষিত না করলে এর সমস্যার সমাধান হবে না। বায়তুল আকসা বিজয় করতে হবে। এখানে এই সমস্যা শেষ হবে না, দাজ্জাল আগমনের পূর্ব পর্যন্ত এগুলো তো কন্টিনিউ হবে, তারপর তার সাথে যুদ্ধ হবে, সেটা আরও কিছুদিন পরে হয়তো সেগুলো আমরা জানব। কিন্তু এই ফিলিস্তিনের এই যুদ্ধের ভিতরে এইটি যদি মহাযুদ্ধ হয়, তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, তাহলে যুদ্ধ থামবে না, কন্টিনিউ করবে এবং আরও পরিকল্পিতভাবে ইসরায়েল, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা সহ যুদ্ধ সামনে আসবে। সেক্ষেত্রে দুইটা গ্রুপে যুদ্ধ হওয়ার সম্ভাবনা, রাশিয়া, ইরান, তুরস্ক এই শ্রেণীর সাথে আমেরিকা সহ ইসরায়েলের একটি যুদ্ধ হতে পারে, যেটা সামনে হয়তো হবে। এই যুদ্ধ এখনই যে সব কিছু শেষ হয়ে গেছে বিষয়টা এই না, তবে একটি নতুন শক্তি হিসেবে পারস্য শক্তি, ইরানের যে শক্তি, সেটা কিন্তু আত্মপ্রকাশ করেছে। আমরা একটু পর্যবেক্ষণ করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।